আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা এবং উপানুষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝায়? বিশেষ করে এই প্রশ্নটি বিভাগীয় পরীক্ষার জন্য তৃতীয় পত্রে, বিশেষ করে শিক্ষা ক্যাডারের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসে আনুষ্ঠানিক শিক্ষা বা ফর্মাল এডুকেশন। তো আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। অন্যভাবে বলা যায় যে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় তথা প্রতিষ্ঠানের মাধ্যমে ধারাবাহিক এবং ক্রম উচ্চতর কাঠামোগত ব্যবস্থাপনার ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা অনুষ্ঠিত হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক শিক্ষা। আনুষ্ঠানিক শিক্ষা মানে প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা লাভ করি। বিশেষ করে প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বিস্তৃতি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বক্ষণিক যে কারিগরি ও পেশাভিত্তিক যে সমস্ত প্রশিক্ষণ আছে, এগুলোও কিন্তু এই আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে। এই ক্ষেত্রে আমরা একটি ইংলিশ সংজ্ঞা লিখতে পারি, সেটি হচ্ছে দ্য ফর্মাল এডুকেশন কম্প্রিহেন্ড is provided in educational institutions according to a particular patterns. তো আনুষ্ঠানিক শিক্ষা সম্পর্কে আরও যদি জানা থাকে আমরা লিখতে পারি, এটুকু লিখলেও হবে, সমস্যা নেই। এটা এবার আসি অনানুষ্ঠানিক শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন। অনানুষ্ঠানিক শিক্ষা বলতে বোঝায় প্রাতিষ্ঠানিক শিক্ষার বাধ্যবাধকতার বেড়াজাল মুক্ত স্বাধীন জীবনব্যাপী যে শিক্ষা, জীবন থেকে নিয়ে অভিজ্ঞতা নিয়ে যে শিক্ষা, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ কিন্তু শিক্ষা অর্জন করে। প্রত্যেক ব্যক্তি তার প্রাত্যহিক জীবনে কর্ম অভিজ্ঞতা থেকে মূল্যবোধ এবং আচরণিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা অনেক দক্ষতা উন্নয়ন করি এবং অনেক কিছু শিখতে পারি, তাই না? অনেকে বলে না অভিজ্ঞতা থেকে শিক্ষা, অর্থাৎ জীবন থেকে শিক্ষা, জীবনে চলাফেরা, প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা ইত্যাদি থেকে যে শিক্ষা, সেটি হচ্ছে এই অনানুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষার যেহেতু কোনো প্রতিষ্ঠান নেই, সেজন্য ব্যক্তি, বিশেষ করে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক মূল্যবোধ এই এবং প্রকৃতির কাছ থেকে এই সমস্ত অনানুষ্ঠানিক শিক্ষা শিখতে পারে। এছাড়াও বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকেও এই বিশেষ করে অনানুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে এই যে শিক্ষাবিদ চন্দ্র ও শর্মা নামে একজন শিক্ষাবিদ, তিনি একটা ইনফর্মাল এডুকেশন সম্পর্কে একটি সংজ্ঞা লিখেছেন ইংরেজিতে। সেটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন ইজ দ্য গ্র্যাজুয়াল প্রসেস ফর পিপল লার্ন এ ফিউ থিংস আফটার ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। এবার আসি উপানুষ্ঠানিক শিক্ষা। উপানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে নন ফর্মাল এডুকেশন, যেমন বয়স্ক শিক্ষা, তাই না? উপানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার বহির্ভূত, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার বাইরে, বিশেষ করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার একটি কোনো সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়। যেমন ব্র্যাকের মাধ্যমে যে সমস্ত স্কুল আছে, যারা ঝরে পড়া শিক্ষার্থীদের বা বিভিন্ন শিক্ষা ব্যবস্থার বাইরে যারা থাকে তাদেরকে নিয়ে যে শিক্ষা ব্যবস্থা, এই যে আমরা আরেকটু লিখতে পারি এইভাবে, যেসব জনগোষ্ঠীকে আধুনিক শিক্ষার আওতায় আনা সম্ভব হয় না, এরূপ শিক্ষা কার্যক্রমের আওতায় এই উপানুষ্ঠানিক শিক্ষা পরিচালিত হয়। যেমন দূর শিক্ষণ, বয়স্ক শিক্ষা, বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ, তারপরে ক্লাব ভিত্তিক ক্রীড়া অনুষ্ঠান, তাই না? এগুলি উপানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে। যেমন আমি যখন কলেজে পড়তাম 1991 সালে, তখন এই উপানুষ্ঠানিক শিক্ষার আমি বয়স্ক শিক্ষার শিক্ষক ছিলাম আমার গ্রামের একটা স্কুলের। ওই প্রতিষ্ঠানটা, ওই সংস্থাটার নাম ছিল পুষ্প সমাজ কল্যাণ সংস্থার নামে মাধ্যমে বিশেষ করে প্রত্যেকটা গ্রামে আমাদের অঞ্চলে একটি করে এই বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো। তো আমি একটা শিক্ষক ছিলাম সৌভাগ্যবশত। তো এগুলো হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা, তাই না? বর্তমান বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও কিন্তু এই উপানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে। তো এইভাবে আমরা আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা এবং উপানুষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন ব্যাখ্যা দিতে পারি। এছাড়াও আমরা যদি আরও লিখতে পারি, সমস্যা থেকে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে বেসিক জিনিসটা জানলে আমরা লিখতে পারি মোটামুটি। এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শিক্ষা কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী, কাকে বলে তো আজকে আলোচনা করেছি, পরের শ্রেণীতে পার্থক্য আলোচনা করব। আচ্ছা, আজকে তো আলোচনা করা যায় না, আজকে আলোচনা করি, সমস্যা নেই। ওকে, আনুষ্ঠানিক শিক্ষা, তাই না?
আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আনুষ্ঠানিক শিক্ষা এবং অনানুষ্ঠানিক শিক্ষা কাকে বলে এবং উভয় শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করুন। প্রশ্নটি যদি আসে পরীক্ষায় কীভাবে লিখব, তাই না, বিভাগীয় পরীক্ষায়। তো প্রথমে আসি, আনুষ্ঠানিক শিক্ষা কাকে বলে। আনুষ্ঠানিক শিক্ষার ইংরেজিতে ফর্মাল এডুকেশন। সাধারণত প্রাতিষ্ঠানিক শিক্ষাই হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা বলতে পারি। অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় তথা প্রতিষ্ঠানের মাধ্যমে যে আমরা শিক্ষা গ্রহণ করি ধারাবাহিকভাবে, বিশেষ করে কাঠামোগতভাবে, এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় আনুষ্ঠানিক শিক্ষা। এবং এই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বিস্তৃতি, বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বক্ষণিক যে সমস্ত কারিগরি এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ হয়, ঠিক আছে, যেমন বিএড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে পেশাভিত্তিক প্রশিক্ষণ হয়, এগুলোও কিন্তু আনুষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত। এবার আসি অনানুষ্ঠানিক শিক্ষা, যাকে বলে ইনফর্মাল এডুকেশন। প্রাতিষ্ঠানিক আওতাভুক্ত, বেড়াজাল মুক্ত এবং স্বাধীন অথচ জীবনব্যাপী শিক্ষা, অর্থাৎ জীবন থেকে নেওয়া শিক্ষা, প্রকৃতি থেকে নেওয়া শিক্ষা, দোলনা থেকে কবর পর্যন্ত যে শিক্ষা গ্রহণ করি আমরা বাস্তব জীবন থেকে, এগুলি সাধারণত প্রত্যেক ব্যক্তি তার প্রাত্যহিক জীবনে কর্ম অভিজ্ঞতা থেকে, মূল্যবোধ ও আচরণিক দৃষ্টিভঙ্গিতে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করে থাকে, তাই না, জ্ঞান ও দক্ষতা অর্জন করে থাকে। এইগুলি হচ্ছে এই অনানুষ্ঠানিক শিক্ষা। অনানুষ্ঠানিক শিক্ষার যেহেতু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান নেই বিশেষ করে, তাহলে এটা শিখে সাধারণত কোনো ব্যক্তির পরিবার, সমাজ, ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক মূল্যবোধ, সর্বোপরি শিক্ষার বিশেষ করে বেড়াজাল মুক্ত স্বাধীনভাবে যে সমস্ত বিভিন্ন চলাফেরার মাধ্যমে যে শিক্ষাগুলো গ্রহণ করে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে যে সমস্ত শিক্ষা গ্রহণ করে, এগুলি হচ্ছে এই অনানুষ্ঠানিক শিক্ষা, যাকে বলে ইনফর্মাল এডুকেশন। এবার আসি এদের মধ্যে পার্থক্য। আনুষ্ঠানিক শিক্ষা এবং অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই, আমরা পয়েন্ট আউট করে আলোচনা করতে পারি পরিধিগত পার্থক্য, মানে আওতা। তো আনুষ্ঠানিক শিক্ষার পরিধি নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে অর্জন করতে হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ। যে প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই প্রতিষ্ঠান থেকেই শিক্ষা লাভ করবে, এটা হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা। কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষার পরিধি নির্দিষ্ট থাকে না। এই শিক্ষা কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না, এটা জীবন থেকে প্রতিটি মুহূর্তে শিখে। এবার আসি কাঠামোগত পার্থক্য। আনুষ্ঠানিক শিক্ষার সুনির্দিষ্ট কাঠামো রয়েছে, একে কাঠামোবদ্ধ শিক্ষাও বলা হয়। অন্যদিকে অনানুষ্ঠানিক শিক্ষার সুনির্দিষ্ট কোনো কাঠামো নাই। ব্যাপকতা, আনুষ্ঠানিক শিক্ষা সুনির্দিষ্ট বলে এর ব্যাপকতা কম, কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষার সুনির্দিষ্ট না বলে এর ব্যাপকতা অনেক বেশি। বয়সসীমা, আনুষ্ঠানিক শিক্ষার নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, নির্দিষ্ট বয়স সীমা রয়েছে ভর্তির জন্য বা পড়ার জন্য, কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে বয়স সীমা নির্দিষ্ট থাকে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর বয়স সীমা বিস্তৃত, মানে দোলনা থেকে কবর পর্যন্ত অনানুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা যায়। এছাড়াও আর্থিক সামর্থ্য, আনুষ্ঠানিক শিক্ষার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটা আর্থিক সামর্থ্যের একটা বিষয় রয়েছে, অন্তর্ভুক্ত থাকে। আর্থিক সামর্থ্য থাকতে হয়, কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানের যেহেতু সাহায্য নিতে হয় না, তাই আর্থিক সমস্যার কোনো বিষয় এখানে নাই। নিজের ইচ্ছায় শিখে, তাই না, আর্থিক সামর্থ্যের প্রয়োজন হয় না। স্বীকৃতি, আনুষ্ঠানিক শিক্ষার স্বীকৃতি সনদপত্র দেওয়া হয়। আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করার পরে যেখান থেকে পাশ করবে সেখান থেকে সার্টিফিকেট দিবে, সনদ দিবে, তাই না, স্বীকৃতি দিবে। কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষার জন্য সনদপত্র বা স্বীকৃতি দেওয়া হয় না, জীবন থেকে শিক্ষা। আত্মতুষ্টি, আনুষ্ঠানিক শিক্ষার আত্মতুষ্টি নাও করতে পারে, কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষায় বিশেষ করে মানুষ যে শিখবে, শিক্ষার আত্মসন্তুষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরিশেষে বলা যায়, অনানুষ্ঠানিক শিক্ষা এবং আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে যে উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে তা আলোচনা করা হয়েছে। আচ্ছা, একটি বিষয় বলি, সেটা হচ্ছে এখানে আমি বিভিন্ন পাঠ্য বইয়ের আলোকে নিজের মতো করে লিখেছি। তো আপনাদের যাদের এর বাইরে লেখার মতো সুযোগ রয়েছে বা জানা আছে, সেগুলি সেইভাবে আমরা পরীক্ষার হলে উপস্থাপন করতে পারি। কারণ এই ধরনের প্রশ্ন সাধারণত 10 মার্কসের জন্য আসে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। উপানুষ্ঠানিক শিক্ষা কি, এর লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আলোচনা করুন। এই প্রশ্নটি বিভাগীয় পরীক্ষায় বিশেষ করে শিক্ষা ক্যাডারের তৃতীয় পত্রে আসতে পারে। তখন কিভাবে লিখব? প্রথমে সংজ্ঞা লিখবে এইভাবে। উপানুষ্ঠানিক শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার বাইরে, বিশেষ করে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে এই একটি সংগঠিত শিক্ষা কার্যক্রম, যেমন ব্র্যাকের মাধ্যমে যে সমস্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, এইগুলি দূরশিক্ষণ। এবং যেমন এক্ষেত্রে যেসব জনগোষ্ঠী সাধারণত আধুনিক শিক্ষার আওতার বাইরে থাকে, অর্থাৎ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা দেওয়া সম্ভব হয় না, তাদেরকে এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়। যেমন দূরশিক্ষণ, বয়স্ক শিক্ষা, বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ, ক্লাব ভিত্তিক যে সমস্ত ক্রীড়া অনুষ্ঠান, এছাড়াও বাংলাদেশের যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক যে শিক্ষা ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করেছে, এগুলো কিন্তু উপানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে, নন ফর্মাল এডুকেশন। তো আমি একবার ওই যখন ইন্টারমিডিয়েটে পড়তাম 1991 সালে, তখন এই উপানুষ্ঠানিক শিক্ষার একটা স্কুলের আমি শিক্ষক ছিলাম। বিশেষ করে ওই যে পুষ্প সমাজ কল্যাণ সংস্থা নামে একটা প্রতিষ্ঠান ছিল, তাদের মাধ্যমে সেই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে মনে হয় কিছু কিছু অঞ্চলে এই বয়স্ক শিক্ষা কার্যক্রম ছিল। তার আমার গ্রামের যে ইউনিট ছিল, ওটার আবার আমি শিক্ষক ছিলাম 2 বছরের জন্য। অনেক বয়স্ক শিক্ষক মানুষকে শিক্ষা দান করেছিলাম সেই সময়। যাই হোক, এবার আরও লিখতে পারি যে এই হলুদ কালার দিয়ে মাঝখানে একটু রেখেছি, বঞ্চিত ছেলেমেয়েদেরকে, শিক্ষা থেকে বঞ্চিত ছেলেমেয়েদেরকে পুনরায় শিক্ষা গ্রহণের সুযোগ, এগুলো হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা। আচ্ছা, এবার উপানুষ্ঠানিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য যদি লিখতে চাই, এইভাবে লিখতে পারি। আমি এখানে পয়েন্ট আউট করে লিখতেছি, এই পয়েন্টগুলোর কিন্তু ব্যাখ্যা দিতে হবে। পয়েন্ট মনে থাকলে, কোটেশন মনে থাকলে ব্যাখ্যা লিখতে পারবো। যেমন শিক্ষা থেকে বঞ্চিত শিশুদেরকে পুনরায় শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া, শিক্ষিত দেশ গঠন ও স্বশিক্ষিত জাতি প্রতিষ্ঠার জন্য লক্ষ্য করা, বেকার মুক্ত দেশ গঠনে সফল হওয়া, পুনরায় শিক্ষার সুযোগ দেওয়ার জন্য শিশুদেরকে অনুপ্রেরিত করা। এছাড়া আরও লিখতে পারি, বিশেষ করে দেশ উন্নত সাধনে বিশেষ করে বঞ্চিত শিশুদেরকে কাজে লাগানো, এছাড়া দেশের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার বিস্তৃতি ঘটানো, দেশের জন্য নতুন করে শিক্ষিত উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, আর্থিকভাবে দেশের উন্নতি সাধন করা, দেশের অন্যান্য চাহিদা পূরণ করার সফলভাবে পূরণ করার জন্য, এছাড়াও মূল্যায়ন জাতিকে আলোর মুখ থেকে যোগ্যতা সম্পন্ন জাতি হিসেবে প্রস্তুত করার জন্য, শিক্ষা ব্যবস্থার মান দ্রুত উন্নতি সাধনের জন্য এই উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ উপানুষ্ঠানিক শিক্ষাটা না থাকলে কিছু কিছু যারা শিক্ষা গ্রহণ করতে পারলো না, এরা কিন্তু আর সুযোগ পেল না, তাই তাদেরকে সুযোগ দেওয়া। তো এবার আমরা কিছু গুরুত্ব লিখব, উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। যেমন দেশে শিক্ষিত ছেলে মেয়েদের পরিমাণ বৃদ্ধি করা, আর্থিকভাবে দেশকে সাহায্য করা বা পরিচালনা করা, বেকার সমস্যা কমিয়ে বিশেষ করে দেশের চাহিদা নিরূপণ করা, বিভিন্ন পূরণে প্রতিষ্ঠা লাভ করা, পুনরায় শিক্ষার সুযোগ দেওয়ার জন্য দেশের শৃঙ্খলা রক্ষা করা, উন্নতি সাধন এর জন্য বিশেষ করে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার সুযোগ করে দেয়া। এছাড়া আরও লিখতে পারি। আচ্ছা, এই উদ্দেশ্য এবং গুরুত্ব পয়েন্ট কাছাকাছি প্রায়, তাই না? রাষ্ট্রের মধ্যে যদি কোনো মহা উদ্দেশ্য সাধনের করার ক্ষেত্রে এর পরিপূর্ণতা লাভ করা, রাষ্ট্রের যে সকল দুর্বল এলাকা রয়েছে সেগুলোকে দ্রুত সবল করার চেষ্টা করা, দেশের পরবর্তী ভবিষ্যৎকে পরিপূর্ণভাবে যোগ্যতা সম্পন্ন করে তোলা, দেশের উন্নতি সাধনে প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য যোগ্যতা তৈরি করা, এবং এইভাবে আমরা এই বিশেষ করে গুরুত্ব লিখতে পারি। তো প্রিয়, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে তার বর্ণনা দিন। এই প্রশ্নটি বিশেষ করে শিক্ষা ক্যাডারের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষা যদি আসে কিভাবে লিখব। প্রথমে এই যে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে। আচ্ছা, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম কাকে বলে সে সম্পর্কে একটু বলি। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম হচ্ছে এই যে মূল শিক্ষা ব্যবস্থার বাইরে যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষা বঞ্চিত হয়, তাদেরকে পুনরায় শিক্ষা লাভের সুযোগ দেওয়ার জন্য যে শিক্ষা কার্যক্রম, সেগুলো হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা। যেমন বয়স্ক শিক্ষা, তাই না? আচ্ছা, এখন বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম নানাভাবে পরিচালিত হচ্ছে। উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর এর পাশাপাশি বিভিন্ন এনজিও এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এক্ষেত্রে 3টি উপায়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেমন এই যে উপানুষ্ঠানিক শিক্ষা প্রাথমিক শিক্ষা, উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, এক্ষেত্রে যে ব্রাক, প্রশিক্ষা ও উপানুষ্ঠানিক যে শিক্ষা অধিদপ্তর রয়েছে এরা পরিচালনা করে থাকে। তারপরে কিশোর কিশোরী শিক্ষা, উপানুষ্ঠানিক কিশোর কিশোরী শিক্ষা, ব্রাক এবং ঢাকা আহসানিয়া মিশন নামে যে প্রতিষ্ঠান রয়েছে, এই দুটো প্রতিষ্ঠান ছাড়া আরও অনেকে এইগুলি পরিচালনা করে, কিন্তু এই দুটার ব্যাখ্যা আমরা দিব। এছাড়াও বয়স্ক শিক্ষা, ব্রাক, অ্যাকশন এইড বাংলাদেশ নামে যে প্রতিষ্ঠান রয়েছে। তো এই 3ভাবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা, কিশোর কিশোরীদের শিক্ষার ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষা, 3টা শ্রেণীতে ভাগ করে আমি আলোচনা করার চেষ্টা করব। তো এবার আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষা কিভাবে পরিচালিত হচ্ছে, তার বর্ণনা যদি দিই। প্রথমে আসি উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা। তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের 17 নং অনুচ্ছেদে যে বলা আছে যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন। এর সাথে সাথে সরকারের প্রচেষ্টায় বিভিন্ন এনজিও এই কার্যক্রমের সাথে যুক্ত আছে। যেমন এই ব্রাক, প্রথমে আসি ব্রাক হচ্ছে এই এনজিওগুলোর মধ্যে প্রথম সারির একটি প্রতিষ্ঠান, এবং যেটি কিনা সামাজিকভাবে দায়বদ্ধতার ক্ষেত্রে অনেক ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। এরা মূলত গ্রামীণ যে সমস্ত দরিদ্র ছেলেমেয়েরা রয়েছে তাদের শিক্ষার ব্যাপারে প্রাধান্য দিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন বিভিন্ন গ্রামে দেখি আমরা এই ব্রাক কর্তৃক ব্রাক স্কুল আছে, তাই না, এগুলো কিন্তু উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। তো ব্রাক প্রাথমিকভাবে এই বিশেষ করে 8 বছর থেকে 10 বছর এর বয়সী শিশুদের জন্য এই 3য় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, এবং দ্বিতীয় পর্যায়ে আবার ব্রাক 4র্থ ও 5ম শ্রেণী পর্যন্ত পরবর্তীতে সংযোজন করে। অর্থাৎ এখন কিন্তু এই 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন জায়গায় ব্রাক স্কুলগুলিতে পরিচালিত হচ্ছে। বর্তমানে সারা বাংলাদেশে 64 জেলাতে এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের এই ব্রাকের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে দরিদ্র ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়, তাই না। তো এবার আসি এই প্রশিক্ষা নামে আরেকটা প্রতিষ্ঠান আছে। প্রশিক্ষাও কিন্তু এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিশেষ করে 8 থেকে 11 বছর বয়সী শিশুদেরকে প্রাথমিক শিক্ষা সমাপ্তকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং প্রশিক্ষার সর্বোচ্চ 30 জন শিক্ষার্থী ভর্তি হতে পারে। প্রশিক্ষার বিদ্যালয় আছে, একটা বিদ্যালয়ে সর্বোচ্চ 30 জন শিক্ষার্থী ভর্তি করে। এছাড়াও উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর কি করে, এরা সরকারি প্রতিষ্ঠান। এখানে 1991 সালে সরকারি পর্যায়ে গৃহীত সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিশেষ করে বাস্তবায়নকালে উপানুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে সরকারি উদ্যোগে বিশেষ করে অন্যতম কর্মসূচি হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে মৌলিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং পরিচালনা হয়ে আসছে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। এর আওতায় 1996 সালের মধ্যে প্রায় 5000টি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের ক্ষেত্রে। এইগুলি আমরা লিখব। এছাড়াও 1980 সালের ও 1990 সালের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম দ্রুত বিস্তার লাভ করেছে। এই ছিল প্রাথমিক পর্যায়ে। এবার আছে কিশোর কিশোরীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা। সেক্ষেত্রে কিশোরী মানে কি, যারা প্রাথমিক থেকে একটু বড়, তাই না, তারা কিশোর কিশোরীদের সাক্ষরতা অর্জন এবং প্রয়োজনীয় দক্ষতা নিমিত্তে সরকারি বেসরকারিভাবে এই কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। যেমন ব্রাক 1987 সালে এই 11 থেকে 14 বছরের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যারা কোনোদিন স্কুলে যায়নি, সে সমস্ত শিক্ষার্থীদের বা ঝরে পড়া শিক্ষার্থীদের বিশেষ করে এই স্কুলের মাধ্যমে বা উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তারা বা কোনো প্রকার ফি ছাড়া ছেলেমেয়েদেরকে শিক্ষা সামগ্রী প্রদান করার মাধ্যমে পড়ালেখা করায় ব্রাক কিশোর কিশোরীদের। এরপরে আসি ঢাকা আহসানিয়া মিশন। এরাও এই কিশোর কিশোরী কার্যক্রম মূলত 3টি সাক্ষরতা উপর ভিত্তি করে এরা পরিচালনা করে। একটি হচ্ছে লেখাপড়া ও সংখ্যা জ্ঞান। অর্থাৎ আহসানিয়া মিশন 3টা জিনিস তারা শেখাতে চেষ্টা করে। একটা হচ্ছে লিখতে পারবে, পড়তে পারবে এবং সংখ্যা জ্ঞান, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে এগুলি। তো যাই হোক, এইবার আসি বয়স্ক শিক্ষা উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরও কিন্তু এই কিশোর কিশোরীদের জন্য বিশেষ করে বিভিন্ন পর্যায়ে রয়েছে। যেমন মৌলিক সাক্ষরতা,
এই 300 ঘন্টা বা 8 মাসের রয়েছে, তারপরে স্থিতিশীল সাক্ষরতা 8 মাস এবং নৈপুণ্য বিকাশ শিক্ষা 8 মাস। এগুলি কিন্তু এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অধীনে এই উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর পরিচালনা করে থাকেন। আচ্ছা, এখানে এবারে সরাসরি বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষা হচ্ছে এই যারা বয়স্ক তাদেরকে নিয়ে ব্র্যাক কিন্তু এই বয়স্ক শিক্ষা পরিচালনা করে। বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য 1973 সালে বয়স্ক শিক্ষা কার্যক্রম ব্র্যাক কিন্তু 1973 সালে এই কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর যখন বেসরকারি সংস্থার সহযোগিতার কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে তখন ব্র্যাক কিন্তু এগিয়ে আসে। এটা অ্যাকশন এইড বাংলাদেশ। এটি মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। 1994 সালের বিশেষ করে এই অভিষ্ট জনগোষ্ঠীর অংশগ্রহণের ভিত্তিতে সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে অ্যাকশন এইড বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এইভাবে আমরা লিখতে পারি, তাই না? প্রাথমিক, কিশোরী এবং বয়স্ক শিক্ষার ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরপরে কি আলোচনা করবো এটা দেখে যাই। উপানুষ্ঠানিক শিক্ষার অধিদপ্তর, তাই না? অধিদপ্তর তো বিশেষ করে বয়স্ক শিক্ষার্থীদের জন্য যারা বয়স্ক ঝরে পড়া তাদের জন্য এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। দেশের সাক্ষরতার হার বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভূমিকা আলোচনা করুন। উপানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে এই যে শিক্ষা বঞ্চিত বয়স্ক শিক্ষা ব্যবস্থা, যে সমস্ত বয়স্ক অথবা কিশোরী যারা মূল শিক্ষা থেকে বঞ্চিত হয় তাদেরকে শিক্ষা দেওয়ার একটা সুযোগ উপানুষ্ঠানিক, তাই না? বিভিন্ন সংগঠনের মাধ্যমে। আবার এই যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে বাংলাদেশের এই যে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়, তাই না? তো যাই হোক, এর গুরুত্ব লিখতে বলেছে আমাদের, তাই না? তো এইভাবে লিখতে পারি, বিভিন্ন কারণে শিক্ষা থেকে বঞ্চিত ছেলেমেয়েদের পুনরায় শিক্ষা প্রদানের জন্য যে শিক্ষা ব্যবস্থা তাকেই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বলে, যাকে বলে নন ফর্মাল এডুকেশন। এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য উদ্দেশ্য যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা পয়েন্ট আউট করে আমি এখানে লিখছি, এগুলো কিন্তু ব্যাখ্যা দিতে হবে। আমরা পয়েন্ট মনে থাকলে ব্যাখ্যা লিখতে পারবো, তাই আমি মূলত কোটেশনগুলো বা পয়েন্টগুলো লিখে দিচ্ছি। যেমন নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষর জ্ঞান দানের মাধ্যমে জীবনব্যাপী শিক্ষার সুযোগ, বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষার সুযোগ আবারিতকরণ, উপানুষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ এবং নিশ্চিতকরণ, কর্মসম্পাদনের গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি, দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। এছাড়া আমরা আরও লিখতে পারি আর্থিক সম্পদ ব্যবস্থার উন্নয়ন। এবার আসি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কাজ করে কি, তাই না? দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ঝরে পড়া এবং বিদ্যালয় বহির্ভূত যে সমস্ত উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকে বিশেষ করে তত্ত্বাবধান করা, বয়স্ক নিরক্ষর এবং এই সুযোগ বঞ্চিত শিক্ষার জনগোষ্ঠীকে স্বাক্ষর জ্ঞান দান করা, তারপরে নব্য স্বাক্ষরদের জীবিকায়নের জন্য প্রশিক্ষণ প্রদান করা, মানে যারা এই যারা অল্প কিছু শিখবে তাদেরকে বিশেষ করে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দরিদ্র দূরীকরণে হেল্প করা। এছাড়া জীবনব্যাপী অব্যাহত শিক্ষার সুযোগ অবৈধকরণের জন্য স্থায়ী কমিউনিটি লার্নিং সেন্টার স্থাপন করা, উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা কর্মসূচির অভিন্ন শিক্ষা উপকরণ প্রণয়ন করা, শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সরবরাহ করা। এগুলি হচ্ছে এই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যাবলী, তাই না? প্রশ্নটা যদি আসে আমরা এইভাবে লিখতে পারি ইনশাল্লাহ। এখানে আরও লিখতে পারি অবশ্য উপানুষ্ঠানিক প্রাথমিক ও সাক্ষরতা কর্মসূচি পরিবীক্ষণ করা, তাই না? উপানুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নকারী এনজিওগুলোকে ডাটাবেস তৈরি করা, উপানুষ্ঠানিক শিক্ষা বাস্তবায়নে বেসরকারি সংস্থা এনজিওদের সহিত সমন্বয় সাধারণ মনিটরিং করা এবং সর্বোপরি এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উন্নয়নের ক্ষেত্রে গবেষণা পরিচালনা, প্রশিক্ষণ প্রণয়ন এবং পরিবীক্ষণ, মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন কার্যক্রম এই পরিচালনা করে থাকে এই উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অধীনে, বিশেষ করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। তো এই ছিল আজকের আলোচনা। আমি অল্প করে আলোচনা করি।
কারণ বেশি বড় আলোচনা করলে অনেকের বোরিং লাগে, সেই জন্য পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।